স্বাগত নিউজ 24 11টার বিরতিহীন সংবাদে। সঙ্গে আছি আমি আসমাতুলি। উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিদিনই ভাঙছে দৈনিক আক্রান্তের রেকর্ড। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। হাসপাতালের সিট আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না। নতুন রোগী ভর্তি হতে পারছেন না। আবার করোনা রোগীর চাপের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ রোগীদের চিকিৎসা সেবাও। এই ব্যাপারে বিস্তারিত জানাতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মাহমুদুল হাসানের কাছে। তিনি আছেন রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে। মাহমুদ, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? তুলি, আমি আছি এই মুহূর্তে শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে এবং হচ্ছে যে প্রচুর রোগী কিন্তু এখানে আসছেন এবং হচ্ছে যে এই মুহূর্তে যে রোগীটিকে দেখতে পাচ্ছেন, আমরা একটু আগে কিন্তু তাদের স্বজনদের সাথে কথা বললাম। তারা বলছেন যে বনানীর থেকে তারা এসেছেন, এখানে হচ্ছে যে করোনা আক্রান্ত হয়েছেন তিনি, এই সমস্যা নিয়ে কিন্তু এখানে এসেছেন এবং সিট পাওয়ার জন্য কিন্তু তারা কিন্তু হচ্ছে যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং আমরাও কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তো কর্তৃপক্ষ কিন্তু আসলে বলছেন যে অন্তত আইসিইউতে কিন্তু কোনো বেড খালি নেই। অর্থাৎ এই অবস্থা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এই করোনার যে ভয়াবহ যে অবস্থাটি, তো হয়তোবা সাধারণ বেডে তার হয়তোবা চিকিৎসার ব্যবস্থা হলেও হতে পারে। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। তো আপনারা নিয়ে আসার পরে এখন কি অবস্থা? আমরা নিয়ে আসার পরে এখানে কাগজপত্র নিয়ে গেলাম, নেওয়ার পরে সিটের ব্যবস্থা করা হইতেছে, রোগীও নামানো হবে। আচ্ছা, রোগীর অবস্থা খারাপ হলো কোন সময়, মানে কয়দিন আক্রান্ত কবে হলো জানতে পারলেন, বা কখন অবস্থা খারাপ হলো? রোগীর অবস্থা বর্তমান খারাপ হয়েছে, আজকে সকাল 9টার থেকে বেশি খারাপ হয়েছে। হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল? হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এখন কি অবস্থায়? এখন আছে মোটামুটি ভালো আছে, অক্সিজেনের উপরে চলতেছে, অক্সিজেন লাগতেছে 60 লিটার। এটা তো অবশ্যই অনেক বেশি। তো দেখতে পাচ্ছিলেন কিন্তু একজন করোনা আক্রান্ত রোগী, তিনি অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছেন কোন সময় তার হচ্ছে যে হাসপাতালের বেডের ব্যবস্থা হয় এবং চিকিৎসার যখন হচ্ছে যে কর্তৃপক্ষর অনুমতি পেলেই কিন্তু তারা হচ্ছে যে অ্যাম্বুলেন্স থেকে রোগীটিকে বের করে হচ্ছে যে হাসপাতালে ভর্তি করবেন। তো আশঙ্কাজনক হারে যে বিষয়টি আসলে বলতে চাই সেটি হচ্ছে যে রাজধানী জুড়ে হাসপাতালগুলো যেগুলো করোনার জন্য ডেডিকেটেড করা হয়েছে, এগুলোতে কিন্তু আইসিইউ এর কিন্তু মারাত্মক সংকট যাচ্ছে। অর্থাৎ এই রোগীটিরই যদি এখন হঠাৎ করে যদি খুব খারাপ অবস্থা হয়ে যায়, তো এই হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু এখন কিন্তু আইসিইউর ব্যবস্থা করতে পারবেন না। এটাই অবস্থা, এই হাসপাতালের অবস্থা যেরকম অনেক হাসপাতালের এই অবস্থা রয়েছে। তো যেহেতু করোনা প্রতিনিয়ত বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে কিন্তু আরও নজরদারি দিতে হবে। অন্তত এই আক্রান্ত মানুষ যারা মুমূর্ষু অবস্থায় যাবেন তাদের যাতে আইসিইউর ব্যবস্থাটি করা যায়, তো সেই বিষয়টির কিন্তু নজরদারি খুব প্রয়োজন হয়ে পড়েছে। এবং করোনা যে বেড়ে গেছে, এটি কিন্তু আসলে প্রতিনিয়ত যে মৃত্যু এবং যে আক্রান্তের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তো সেটি থেকে কিন্তু আসলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তুলি। মাহমুদুল হাসান, ধন্যবাদ আপনাকে। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে করোনা রোগীদের আধিক্য এবং তাদের ভোগান্তি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এদিকে যুক্তরাজ্য থেকে ফিরে সিলেটের অনেক প্রবাসী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মানছে না, বরং বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানও করছেন কেউ কেউ। অনেকে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে দিব্যি বাইরে ঘোরাঘুরি করছেন বলেও অভিযোগ রয়েছে। এতে সিলেট সহ সারা দেশে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মার্চ যুক্তরাজ্য ফেরত 11 প্রবাসীকে রাখা হয় সিলেটের লা ভিস্তা হোটেলে। তাদের একজন 21 মার্চ একই হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। সেই অনুষ্ঠানে দুপক্ষের বেশ কিছু অতিথি অংশ নেন। এটা বিয়ে বলবো না, এটা জাস্ট একটা মানবিক দিক দিয়ে করে জাস্ট এটা সিগনেচার নেওয়ার জন্য দুজন উকিল আসছিল, একজন যে আসছিল এটা, আর সাক্ষী হিসেবে তারা দুজন মানুষ ছিল, তাদের মুরব্বী ছিল। একই দিনে সিলেট নগরের অন্য একটি হোটেল থেকে কোয়ারেন্টাইন ভেঙে পালিয়ে যান 9 প্রবাসী। পরে তাদের জরিমানা ও হোটেলকে কোয়ারেন্টাইন তালিকা থেকে বাদ দেওয়া হয়। করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়া রোধে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কথা বলা হলেও তা আদৌ মানা হচ্ছে না। যুক্তরাজ্য থেকে সিলেটের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট আছে সপ্তাহে 2টি। যাত্রীদের জন্য সিলেটের 10টি হোটেল কোয়ারেন্টাইনের জন্য নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। হোটেলগুলোতে পুলিশ দায়িত্ব পালন করলেও নানা অজুহাতে হোটেল কর্তৃপক্ষ যাত্রীদের কোয়ারেন্টাইন ভাঙার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। কিছু কিছু হোটেলে লক্ষ্য করা গিয়েছে কোয়ারেন্টিনের যাত্রী রাখার পরেও তারা তাদের হোটেলগুলিতে বলরুমে সামাজিক প্রোগ্রাম ফাংশন করছে। এই ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ লোকজন এই হোটেলগুলিতে যাচ্ছে।
আর সেখানে আমাদের পুলিশের যারা ডিউটি করে তাদের জিজ্ঞাসাবাদেও হোটেল মালিকরা বলছেন যে পুলিশি জিজ্ঞাসাবাদ এবং পুলিশ ডিউটিতে তারা কিছুটা সমস্যায় পড়ছেন। তবে এ ব্যাপারে আরো কঠোর অবস্থানের কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কোয়ারেন্টিনের ব্যক্তি কোনো হোটেল থেকে কিংবা কোয়ারেন্টাইন ভঙ্গ না করতে পারে, সর্বোচ্চ সতর্কতা পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। আমরা সবাই এই বিষয়ে সতর্ক রয়েছি। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ক্ষেত্রে হোটেলের অনিয়মের অভিযোগ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক ও সিভিল সার্জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার উখিয়ার অগ্নিকাণ্ডের খবর। রোহিঙ্গা ক্যাম্পের ভয়াবহ আগুন লাগলো কিভাবে তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। এদিকে কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা নিয়ে সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR ভিন্ন তথ্য দিয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে 11 জনের মৃত্যু ও 155 জন আহত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন। এদিকে UNHCR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই আগুনে 15 জন নিহত ও 560 জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে 400 জন। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই ঘটনায় 11 জন নিহত, 500 জন আহত হয়েছে এবং আনুমানিক 400 জন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা নিয়েও রয়েছে মতভিন্নতা। এদিকে আজ ঘটনাস্থল পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে এখন ঢাকা সফরে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাংলাদেশ ভুটানের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর সর্বোচ্চ জোর দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের সঙ্গে 4 দেশীয় ট্রানজিটে আনতে ভুটানকে রাজি করানোর উদ্যোগ নেওয়া হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বন্ধুরাষ্ট্র ভুটানের সঙ্গে 2টি সমঝোতা স্মারক সই করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের এবং ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আজ তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানমালায় সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন। রাতের ঢাকার সড়ক মানেই যেন চাঁদাবাজদের সাম্রাজ্য। পুলিশের নাকের ডগায় সিটি কর্পোরেশনের নামে রসিদ ধরিয়ে দিয়ে আদায় করা হচ্ছে বিভিন্ন অঙ্কের চাঁদা। দক্ষিণ সিটির যাত্রাবাড়ি, গুলিস্তান, ফুলবাড়িয়া সহ কিছু টার্মিনাল ইজারা দিলেও সড়কে আদায় করা হচ্ছে চাঁদা। খোঁজ নিয়ে জানা যায় রাজধানীর অন্তত 20টির অধিক স্থানে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। ট্রাক চালকরা জানান চাঁদা না দিলে গাড়ি আটকে রেখে করা হয় হয়রানি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দিনের মতো রাতেও রাজধানী ঢাকার সড়ক থাকে ব্যস্ততম। যাত্রাবাড়ি, গুলিস্তান, গাবতলী, ফুলবাড়িয়া সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে কিছুক্ষণ পরপরই বাধে প্রচণ্ড জ্যাম। এই সুযোগে এসব সড়ক হয়ে ওঠে চাঁদাবাজদের অভয়ারণ্য। রাত যখন 2টা তখন যাত্রাবাড়ির প্রধান সড়কে দেখা যায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখায় অ্যাপ্রন পরে থামান পণ্যবাহী ট্রাক, পিকআপ সহ গণপরিবহন। প্রতিটি ট্রাক থেকে আদায় করছেন বিভিন্ন অঙ্কের টাকা। কাগজে লেখা আছে সিটি কর্পোরেশনের 30 টাকা দিতে হবে, কারণ নাই, না দিলে জোর জুলুম করে না। খালি রাস্তায় দাঁড়ায় গাড়ি সিঙ্গেল দিয়ে টাকা নিতে আছে। চাঁদা আদায়ের এই দৃশ্য ধারণ করতে গেলে ক্যামেরা দেখেই আড়ালে চলে যান কয়েকজন। তাদের একজন দেখান সিটি কর্পোরেশনের রসিদ। জানতে চাওয়া হয় চাঁদা আদায়ের রহস্য। 30 টাকা দেন। আমি তো ভাই আপনার বললাম যে এই সিটি কর্পোরেশনের টাকা দেয়। আমরা তো এত কিছু জানি না, আমরা তো কর্ম করি এখানে রাত 10টা থেকে সকাল 6টা 7টা পর্যন্ত 300 টাকা আমাদের বেতন দেয়। এখন এই জায়গায় কে ওটায় কী করে এত কিছু আমি জানি না। এই জায়গায় আমার চাকরি দিচ্ছে এক বড় ভাই, সে বড় ভাই একজন লিডার, নেতা। তো
তার নাম না বলবো না। এসবই চলছে ট্রাফিক পুলিশের চোখের সামনে। এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন তাদের নাকি করার কিছুই নেই। জিজ্ঞেস করলে বলে তাদের এই যে রিসিট আছে, তাদের এই যে রিসিট আছে, টোকেন দেখায়। এখন আমি তো তাদের মধ্যে তর্কযুদ্ধ করতে পারি না। বলে যে তাদের অমুকের কর্তৃপক্ষ অমুকের টোল নিছে, অমুকের ইজারাদার নিছে, অনেক হাই প্রোফাইল ব্যক্তিবর্গের নাম বলে। সেক্ষেত্রে আমার র্যাঙ্কে তো কাভার করেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, বেআইনিভাবে যারাই চাঁদা আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক থেকে চাঁদা নেওয়ার জন্য কোনো সিস্টেম ইজারা কোনো কাগজ দিইনি, বা ট্রাক থেকে টাকা নেওয়া হয়, এটা আমরা শুনেছি, আমাদের নজরে এসেছে। এটা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী যখনই তাদেরকে দেখবে তাৎক্ষণিক তাদের কিন্তু ব্যবস্থা নিতে পারে। টার্মিনাল ইজারার কার্যাদেশে ট্রাক থেকে চাঁদা আদায় নিষিদ্ধ, তবুও আদায় করা হচ্ছে প্রতিনিয়ত। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। তিস্তা চুক্তি সই ও মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে দোকানপাট বন্ধ রেখে নিরাপত্তা কর্মসূচি পালন করছে দুই পাড়ের মানুষ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, তিস্তার দুই পাড়ের মানুষের কর্মসূচির বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের গঙ্গাচড়া তিস্তা দ্বিতীয় সেতুর কাছে। এখানে একটি বিষয় বলে রাখি, বাংলাদেশ অংশে অর্থাৎ নীলফামারীর ছাতিনি থেকে শুরু করে গাইবান্ধা সুন্দরগঞ্জ পর্যন্ত 230 কিলোমিটার জুড়ে তিস্তা চুক্তির দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলন পরিষদ কিন্তু সংগ্রাম পরিষদ মানববন্ধন করছে। এই এলাকার দুই পারের মানুষ কিন্তু স্তব্ধ, অর্থাৎ 10 মিনিট স্তব্ধ কর্মসূচি পালন করছে। সেখানে তারা সব কার্যক্রম বন্ধ রেখে তিস্তা চুক্তি এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছে। একটু জানতে চাই, তিস্তা বাঁচাও নদী বাঁচাও কর্মসূচির অন্যতম নেতা যিনি ডক্টর নদী বিশেষজ্ঞ ডক্টর তুহিন, আপনার কাছে জানতে চাই আপনাদের এই কর্মসূচি আপনারা কতটুকু সফল হবেন বলে মনে করেন? আমরা মনে করি যেহেতু তিস্তা মানুষের জীবন মরণ সমস্যা, 2 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই তিস্তাকে ঘিরে, এবং এখানকার জীববৈচিত্র্য, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এমনকি এখানকার যে পরিবেশগত ব্যাপার সবকিছুর সঙ্গে তিস্তা জড়িয়ে আছে। তিস্তাকে বলা হয়ে থাকে উত্তরের জীবনরেখা। আমরা মনে করি যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে, এবং এখানে নরেন্দ্র মোদী আসছেন। আমরা মনে করি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কের উচ্চতা আছে, সেই উচ্চতায় দাঁড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের পক্ষেও একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে যে তিস্তা চুক্তি করা হলো 2011 সালে, যে প্রোটোকল সই হয়েছে, কাজ অনেকখানি এগিয়ে আছে। আমরা মনে করি যে এখনো যে সামান্য সময় আছে, এই সময়ের মধ্যেও এই তিস্তা নিয়ে আলোচনার সুযোগ আছে। তিস্তা যেহেতু এই উত্তরের জীবনরেখা, সেই জীবনরেখা এখন মরণ দশায় পরিণত হয়েছে। ভারত সরকার তিস্তার পানি একতরফাভাবে প্রত্যাহার করছে 2014 সাল থেকে, ফলে আমাদের কার্যত বাংলাদেশের 115 কিলোমিটার তিস্তা প্রায় মারা যায়। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আন্তর্জাতিক আইন আছে, আন্তর্জাতিক আইনেও কিন্তু বাংলাদেশের এই পানি ভারত সরিয়ে রাখতে পারে না। ভারত বলছে আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা বন্ধু রাষ্ট্র। হ্যাঁ, তারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা যেই ভূমিকা রেখেছে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু একই সঙ্গে ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি নদী বিশেষজ্ঞ ডক্টর তুহিন অদ্বৈতের সাথে, এবং তিনি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের তাও একটি বিষয় বলে রাখি, এই উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের জীবন জীবিকা কিন্তু তিস্তার উপর নির্ভরশীল। এই তিস্তা কিন্তু মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তা বাঁচানোতে হলে অবশ্যই তিস্তা চুক্তি প্রয়োজন এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রয়োজন। এই ছিল আমার কাছে তিস্তা বাঁচাও থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মানিক, ধন্যবাদ আপনাকে। তিস্তার পাড়ের মানুষের বিভিন্ন কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। শারীরিকভাবে বিকলাঙ্গ, তার উপর আর্থিক টানাপোড়েন এবং পরিবারের বিচ্ছিন্ন থাকায় অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অস্থায়ী কর্মচারী মিলন। এমনটাই মনে করছেন তার সহকর্মীরা। 19 মার্চ রাতে প্রতিষ্ঠানটির বাথরুমে শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে সে। নাইমাল জিকুর প্রতিবেদন। খুব ছোট থাকতেই বাবা মাকে হারান মিলন। বড় হন ফুপুর কাছে। পোলিওতে আক্রান্ত হয়ে 2 বছর বয়সেই হারান হাঁটা চলার ক্ষমতা। গেল 3 বছর আগে বোনের সাথে ঝগড়া করে তার সাথেও যোগাযোগ বন্ধ করে দেয় সে। এরপর 2019 সালের 4 ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্থায়ীভাবে ক্লিনার পদে নিয়োগ পান মিলন। তবে কাজ করতেন হাসপাতালটির অনুসন্ধান বিভাগে। কিন্তু হঠাৎই 19 মার্চ রাতে প্রতিষ্ঠানটির বাথরুমে নিজ শরীরে হ্যান্ড স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে 26 বছর বয়সী মিলন। পুড়ে যায় শরীরের 95%। পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। জায়গাটা যেহেতু একটা বদ্ধ জায়গা, সে ভিতরে আগুন লেগেছে, এই তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল, 95% উপরে তার বার্ন ছিল, কারণ আলটিমেটলি আমরা তাকে বাঁচাতে পারিনি।
আত্মহত্যার কারণ জানতে চাইলে কেউ সঠিকভাবে কিছুই জানাতে পারেননি। তবে সহকর্মীরা বলছেন, পঙ্গু হওয়ায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিল সে। আর্থিক টানাপোড়েন যেন ছিল তার নিত্যদিনের সঙ্গী। ডিপ্রেশনে সে ভুগছিল, পারিবারিক সমস্যা আছে, কিছুটা ঋণগ্রস্ত সে ছিল। যে রিক্সা দিয়ে চলাফেরা করতো, ওই রিক্সাওয়ালা 9,000 টাকা পাইতে হবে, বেতন পেয়ে ওই রিক্সাওয়ালাকে 5,000 টাকা দিয়ে বাকি টাকা বসে যে আর দিতে পারবে। মিলনের এ ধরনের সিদ্ধান্তের সঠিক কারণ জানাতে পারেননি তার বোনও। আমরা তো খুব বিষয়ের মধ্যে পড়ছি যে এই কাজটা কেন, ও তো অনেক সচেতন ছিল আমার জানা মতে, কিন্তু এই কাজটা কেন করলো এটা তো। তবে তার আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। এ বিষয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 50 বছরের পথ চলায় কৃষি খাতে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। তলাবিহীন ঝুড়ি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভরতা বদলে যাওয়া এক দেশ। গেল 5 দশকে নীরব বিপ্লব ঘটেছে গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, যে কোনো দুর্যোগে টিকে থাকার সবচেয়ে বড় নির্ভরতা কৃষিখাত। তাই কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই করতে কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গত 5 দশকে বিস্ময়কর পরিবর্তন ঘটেছে গ্রাম বাংলার আনাচে কানাচে। কৃষির হাত ধরে কেবল গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার নয়, একসময়ের তলাবিহীন ঝুড়ি এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। হিসাব বলছে, ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কেবল ধান উৎপাদন নয়, শাকসবজি থেকে ফলমূল কিংবা মাছ চাষ, কৃষির এমন প্রায় সব খাতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ। কৃষি সুমারে 2019-এর তথ্য অনুযায়ী দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। তাই স্বাধীনতা পরবর্তী কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। 70-এর দশকে যখন বাংলাদেশের যাত্রা শুরু হয় তখন আমাদের চালের উৎপাদন ছিল 13 মিলিয়ন টন, এখন সেটা হয়েছে 35 মিলিয়ন টন। তো এটাই বলে দিচ্ছে যে আমাদের এগ্রিকালচারে আমরা কতখানি এগিয়েছি। একই সাথে যদি আমরা দেখি মাছের উৎপাদন আমাদের 4, 5, 6 গুণ হয়ে গেছে আগের চাইতে, এবং বেশিরভাগই হচ্ছে আমাদের নতুন উদ্যোগে। আমাদের দেশে যে বাণিজ্যিক কৃষি ধারাটি প্রবর্তিত হয়েছে সেটিকে আরো প্রসারিত এবং বেগবান করবার জন্য আমাদেরকে বিশ্ব বাজার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত হতে হবে। করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নতুন করে বিপর্যস্ত হচ্ছে বিভিন্ন শিল্প ও সেবা খাত, তখন কৃষি হতে পারে আগামী দিনের বড় নির্ভরতা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প এবং কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। কৃষি গবেষণার উপরে আমরা যে জোর দিয়ে আসছি সাম্প্রতিককালে, সেটিকে অব্যাহত রাখতে হবে যাতে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয় এবং কৃষি সম্প্রসারণ কর্মীদের মাধ্যমে সেটা কৃষকদের পর্যায়ে পৌঁছে যায়। আমাদের কমার্শিয়াল এগ্রিকালচার জন্য যে অতিরিক্ত প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনটা অ্যাবজর্ব করার জন্য আমাদের অ্যাগ্রো প্রসেসিং দরকার। আর সেজন্য আমরা মনে করি যে প্রাইভেট সেক্টরকে এই অ্যাগ্রো প্রসেসিংয়ে বিনিয়োগ উৎসাহিত করার জন্য সরকারকে প্রণোদনা দিতে হবে। বিবিএস এর করা শ্রমশক্তি জরিপ বলছে, দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% এখনও কৃষিতেই নিয়োজিত। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার খেলার খবর। মুজিব বর্ষে রাজধানীর পূর্বাঞ্চলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় বিসিবি। সব ঠিক থাকলে আগামী 2 মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান। স্টেডিয়ামের নান্দনিকতা ধরে রেখে একে লাভজনক করতে নেওয়া হচ্ছে নানা পরিকল্পনা। পাশাপাশি আগামী মৌসুমে এখানে ঘরোয়া ম্যাচ আয়োজন করতে প্রস্তুত করা হয়েছে উইকেট ও আউটফিল্ড। বিসিবি ড্রিম প্রজেক্টের বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ক্রিকেট পাগল বাঙালির আইকন হিসেবে এরই মধ্যে গোটা বিশ্বে পরিচিতি পেয়েছে মিরপুরের শেরে বাংলা। যুগের চাহিদা অনুযায়ী তাতে যোগ দেবার অপেক্ষায় এখন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। ঢাকার পূর্বাঞ্চলে 37.5 একর জমির উপর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে আইকনিক এই স্থাপনা। করোনার কারণে পুরো 1 বছর থমকে আছে স্টেডিয়ামের নির্মাণ কাজ। তবে মুজিব বর্ষেই এর ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড।
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দেওয়া হয়েছিল আন্তর্জাতিক ডিজাইন কনসালটেন্টের জন্য। সেটার প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। 26 জন ইউআই জমা দিয়েছিল, তার মধ্যে 15 জনকে আমরা সঠিক পেয়েছি। সে 15 জনের মধ্যে যারা প্রথম সারির 5 জন আছে তাদেরকে আমরা প্রথমত এই আরএফপিতে আমন্ত্রণ জানাবো। আমাদের প্রচেষ্টা থাকবে যে আগামী 2 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা শেষ করা। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামটি হবে নৌকাকৃতির, যার মডেল 2 বছর আগেই প্রকাশ করেছে বিসিবি। স্টেডিয়ামের নান্দনিকতা প্রশংসাও কুড়িয়েছে ভক্ত মহলে। এখানে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ফ্যাসিলিটি থাকবে, কনভেনশন সেন্টার, এটার ভিতরে রেস্টুরেন্ট থাকতে পারে, ক্রিকেটার্স ক্লাব হতে পারে। সো বিভিন্ন ধরনের বাণিজ্যিক কার্যক্রম থাকবে যেখান থেকে রেভিনিউ আসবে, যাতে করে স্টেডিয়ামটাকে মেনটেন করা যায়। মূল স্থাপনা নির্মাণ শুরু না হলেও আগামী মৌসুমেই এখানে ঘরোয়া ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি। সে লক্ষ্যে ভবিষ্যৎ আউটার স্টেডিয়ামের জায়গায় প্রস্তুত করা হয়েছে উইকেট। 2023 আইসিসি বিশ্বকাপের একক আয়োজক দেশ ভারত। তবে বিসিবির ইচ্ছা আছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হলে তার কিছু ম্যাচ এখানেও আয়োজন করার। তবে করোনা মহামারীর জন্য সেই স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চিত। কিন্তু এটা নিশ্চিত যে ভবিষ্যতের তামিম সাকিবরা এই উইকেটেই একসময় তৈরি করবে বাংলাদেশের বিজয়গাথা। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের আজ জন্মদিন। তিনি যেখানেই পা রেখেছেন রচনা করেছেন ইতিহাসের, গড়েছেন রেকর্ড আর জন্ম দিয়েছেন বিতর্কের। সেই 2006-এ কেরিয়ার শুরু হয়ে পারফরমেন্সের সাথে বিতর্কের বন্ধুর পথ পাড়ি দেয়া সাকিব আজ অনেক পরিণত। আর সেই পরিণত মহিরুহকে জন্মদিনের শুভেচ্ছা। এখন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv-তে। ধন্যবাদ সবাইকে।